প্রত্যেকটা ধাপই আমাদের জন্য একটা শিক্ষা। যেহেতু একটা বড় অভিজ্ঞতা গেল, সামনের দিনে দলকে পুনর্গঠন করার পরিকল্পনা আপনাদের আছে কিনা, এবং থাকলে কি কি পরিকল্পনা করছেন? দল, মাননীয় প্রধানমন্ত্রী তো দলের প্রধান, দীর্ঘদিন তিনি দল চালান। তিনি তার কৌশল, তার প্রজ্ঞা, তার দূরদর্শী দেওয়া দলকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে। শুধু দলকে না, দেশকে আজ উচ্চ উন্নয়নের অনেক উচ্চতায় তুলেছে। সামাজিক অবকাঠামো, ভৌতিক অবকাঠামো, এই যে পদ্মা সেতু ৩২,০০০ কোটি টাকায়, 4 লেন রাস্তা, এই যে MRTA, এই যে আপনার কর্ণফুলীর যে সুড়ঙ্গ বঙ্গবন্ধু, তারপরে আপনার এই মাথারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস এরিয়া, উন্নয়নের ক্ষেত্রে একটা অভূতপূর্ব। কৃষিক্ষেত্রে বাংলাদেশ আজ, গত 1 বছরে আমি বলি সাবেক কৃষিমন্ত্রী হিসাবে, আপনি একজন সাংবাদিক, গত জুলাই থেকে এই জুলাই পর্যন্ত বাংলাদেশ 1 কেজি চাল আমদানি করে নাই। 1 কেজি চাল আমরা আমদানি করি নাই। এটি কি কোনো জাদু বলে হয়েছে? আমাদের সুনির্দিষ্ট কর্মসূচি, গবেষণা, নতুন নতুন জাতের উদ্ভাবন, এবং সেটি মাঠে নিয়ে কৃষকের সাথে, এবং কৃষককে ভর্তুকি দিয়ে বিভিন্ন উপকরণ, সার, বীজ, পানি, সেচ, এগুলো দিয়ে একটা সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে খাদ্যের সম্পূর্ণ করেছে। আপনি একটা পরিসংখ্যান আমি আপনাকে দিই। 2008 সালে 30 লক্ষ টন সবজি উৎপাদন হতো। সেই বাংলাদেশে আজকে আপনি বিশ্বাস করেন 2,20,00,000 টন সবজি উৎপাদন হয়। 7 গুণ 8 গুণ বৃদ্ধি পেয়েছে। ভুট্টা, এটার কোনো উৎপাদন ছিল না। 6 লাখ টন হতো, 7 লাখ টন হতো 2008-09 সালে। এই বছর 70 লক্ষ টন ভুট্টা উৎপাদন হয়েছে। এরকম আমি অনেক, মাছের উৎপাদন, দুধের উৎপাদন, ডিমের উৎপাদন, আমের উৎপাদন, সবগুলোর পরিসংখ্যান আমি আপনাকে দিতে পারি যে কত গুণ বৃদ্ধি হয়েছে। এটা কোনো জাদু বলে হয় নাই। এর জন্য সুনির্দিষ্ট কর্মসূচি, 10,000 12,000 কোটি টাকা করে প্রতি বছর আমরা কৃষকদেরকে ভর্তুকি দিয়েছি। ভর্তুকি নিয়ে এটাকে বলি ইনসেন্টিভ। কাজেই আমি আপনাকে বলতে চাই যে আমরা দেশটার উন্নয়ন করেছি, এবং এই উন্নয়নের ধারা আমরা অব্যাহত রাখতে চাই। সারা পৃথিবীতে মর্যাদা, সম্মানের দিতে একটা উচ্চতায় তুলেছেন। এটি করতে হলে একটা সুগঠিত দল দরকার হবে। যেমন আমরা বলছি স্মার্ট বাংলাদেশ, স্মার্ট আওয়ামী লীগ হতে হবে, স্মার্ট আওয়ামী লীগের কর্মী তৈরি করতে হবে। আজকে দেখেন জামাত দিয়ে, টাকা পয়সা দিয়ে তারা তাদের এই অনলাইনে নানান কর্মকাণ্ড যেভাবে চালাচ্ছে, ফেসবুকের মাধ্যমে, সামাজিক মিডিয়ার মাধ্যমে যেভাবে অপপ্রচার, মিথ্যাচার করছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলের বিরুদ্ধে গল্প বানিয়ে বানিয়ে লিখছে, এগুলোকে মোকাবেলা করার যোগ্যতা আমাদের কর্মীদেরকেও অর্জন করতে হবে, ওদেরকে শিক্ষা দিতে হবে। দল যাতে কমান্ড যেটা মেনে চলে, আপনি যে কথাটি বলেছেন, অনুপ্রবেশকারীরা যাতে দলে না ঢুকতে পারে। হোলি আর্টিজান, এই হোলি আর্টিজানের যারা করে, এই মনোভাবাপন্ন যারা, তাদেরকে কঠোরভাবে মোকাবেলা, কর্মীদেরকে তাদের আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে সমাজে চিহ্নিত করতে হবে এবং তাদের মোকাবেলা করতে হবে। কাজেই আমরা অবশ্যই এইবারও আমাদের যে শিক্ষা হয়েছে, এটা প্রত্যেকটা ধাপই একটা, মনে করি একটা শিক্ষার ধাপ। আমি এটাকে ছোট করে দেখছি না, এটাকে আমি অনেক বড় করে দেখছি। এবছরে আমাদের ভুলভ্রান্তি যেগুলো হয়েছে সেগুলোকে আমরা নিয়ে বিচার বিশ্লেষণ করে তার আলোকে দলকে আমরা বাংলাদেশের অবশ্যই একটি সুসংগঠিত, সুশৃঙ্খল এবং শক্তিশালী দল হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। তাহলেই হবে আমাদের উন্নত বাংলাদেশ, শান্তির, সমৃদ্ধির বাংলা। আমরা জানি যে বাংলাদেশ আওয়ামী লীগ এদেশে একটি প্রাচীনতম রাজনৈতিক দল, বৃহত্তম রাজনৈতিক দল, বিপুল জনসমর্থন এ দলের প্রতি রয়েছে। তৃণমূল পর্যায়ে এই দলের ভিত্তি খুবই শক্ত। এই বছর আমরা 75 বছর উদযাপন করেছি প্রতিষ্ঠার। আমরা এটাকে প্লাটিনাম জুবলি হিসাবে নিয়েছি। প্রতিষ্ঠার পর থেকে 49 সালের 23শে জুন এই দলটি এদেশের সকল প্রগতিশীল আন্দোলনে, মানবতা প্রতিষ্ঠা, অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা, গণতন্ত্রের জন্য এই দলটি অসীম ত্যাগ স্বীকার করেছে, সাহসের পরিচয় দিয়েছে,
দল আজ অনেক বড়, কিন্তু এটি তো ছিল না 49 সাল থেকে। সময়ের পরিক্রমায় দীর্ঘদিনে এই দলটি গড়ে উঠেছে। আপনি গ্রামে যাবেন, গ্রামের অনেক মানুষ তারা বলবে যে আমরা জন্মগতভাবে আওয়ামী লীগ করি। অশিক্ষিত মানুষ, লেখাপড়া জানে না, তেমন লেখাপড়া জানে না, কিন্তু তারা খুবই সচেতন যে আমাদের গোষ্ঠীগতভাবে আমরা আওয়ামী লীগ করি, জন্মগতভাবে করি, বংশানুক্রমে করি। এবং তারা এই নৌকা ছাড়া কোথায় ভোট দেবে এটা চিন্তাই করতে পারে না। তারা একটা জিনিস বুঝে যে এই দলটা মানবতা, সকল মানুষের ধর্ম বর্ণ সকল মানুষের সমান অধিকার। সংখ্যালঘু যারা আছে, এই ধরনের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, গাড়ো, চাকমা, হাজং, এই যে সংখ্যালঘু সম্প্রদায়, তার আমি তো বলবো যে যেন আমার এলাকায় গাড়োরা 99% আওয়ামী লীগকে ভোট দেয়, আওয়ামী লীগের সমর্থক। এই দলটি যে সংগঠিত হয়েছে দীর্ঘদিনে, কাজে এই আন্দোলন বা কোটা আন্দোলন মোকাবেলা করা বা এখন যে রাজনৈতিক পরিস্থিতি হয়েছে, এটি আপনাকে বিশ্লেষণ করতে হবে। যেটি মোকাবেলায় আমরা ব্যর্থ হয়েছি, মোটেই আমরা ব্যর্থ হইনি। আমি এটা কোনো ক্রমেই মনে করি না। কোটা আন্দোলনটা ছিল ছাত্রদের দ্বারা সংগঠিত, কিন্তু এই কোটার যে কেন্দ্রীয় যে বৈষম্য বা কোটাটা যে অনেক বিরোধী, এটি তো 18 সালেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, তিনি এত বাস্তববাদী, তিনি মহিলাদের অধিকারের জন্য বলেছেন, মহিলাদের বিশেষ অধিকার দিয়েছেন। সারা পৃথিবীতে তার জন্য আমরা প্রশংসিত হয়েছি, পুরস্কৃত হয়েছি। মহিলাদের কোটা, মুক্তিযোদ্ধা, তারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, সর্বোচ্চ ত্যাগের জন্য গিয়েছিল, তাদেরকে সম্মান দেওয়ার জন্য, তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য কোটা দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই কোটা কতটুকু দরকার, এটি বোঝার ক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রীর এবং বর্তমান সরকারের, আওয়ামী লীগের আছে বলেই 18 সালে কোটা বাতিল করা হয়েছে। এবং সেটাও নিয়ে কিছুটা ছিল যে কেন সবার কোটাই বাতিল করা হলো। তারপরে মুক্তিযোদ্ধার সন্তানেরা তারা গিয়ে যে মামলাটি করে, রিট করে, রিটের আলোকে কোটা করা হয়, বলা হয়েছে মুক্তিযোদ্ধা কোটা পুনঃস্থাপন করার জন্য। এটা যে বাস্তবধর্মী না কোর্টের এই রায়টি, এটা যে সঠিক না, সেটি কিন্তু সরকারের বুঝতে সময় লাগে নাই। 3 দিনের মধ্যেই তারা আপিল করেছে এবং আপিল করে হাইকোর্টে এর আদেশকে স্থগিত করেছে, তার কার্যকারিতা হবে না। কাজে সরকার বুঝতে পারে নাই, সে একটা ভুল বোঝাবুঝি, একটা কমিউনিকেশন গ্যাপ আমরা যেটা বলি, ছাত্রদের সাথে একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে। তো জুন মাসে হাইকোর্টের রায় হলো, জুলাই মাসে এসে এই আন্দোলনটা 5-6 তারিখের দিকে এটা তীব্র হওয়া শুরু করলো আস্তে আস্তে। এই সময়ের মধ্যে আমি মনে করি এই দুর্বলতাটা আমাদের একটা, সেটা আমরা বুঝতে পারি নাই যে কোটা আন্দোলনকে যে এটাকে একটা অন্য খাতে প্রবাহিত করে, রূপান্তর করে তাদের লক্ষ্য অর্জনের জন্য বিএনপি জামাত ভিতরে ভিতরে এরকম সংগঠিত হচ্ছে, এটি আমাদের দলীয় দুর্বলতা। এটা আমরা বুঝতে পারিনি। আমরা বুঝতে পেরেছি কখন, যখন আমরা দেখছি যে ক্রমান্বয়ে তারা ধ্বংসাত্মক পথে যাচ্ছে, নাশকতা করছে। আমরা কি দেখলাম, পিটিভি একটা জাতীয় প্রতিষ্ঠান, সারা জাতিকে যার মাধ্যমে তুলে ধরা হয়। এক সময় তো কোনো প্রাইভেট টিভি, আপনারা আছেন, একদিন তো ছিলেন না, তখন কি ছিল, সারা জাতি এই বিটিভির দিকে তাকিয়ে থাকতো। সেই বিটিভির ভবন আমরা ভাঙতে পারি? এটা কি এই দেশের ছাত্র সমাজ, এদেশের যারা আমাদের ভবিষ্যৎ আগামী প্রজন্মের যারা নাগরিক, যারা এই দেশকে গড়বে, এই দেশকে যারা উপভোগ করবে, তারা এটা করতে পারে? আমি কোনোদিন বিশ্বাস করি না ছাত্ররা এটা করেছে। ছাত্রদের মধ্যে কিছু সুযোগ সন্ধানী, কিছু দুর্বৃত্ত এবং যারা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, সাম্প্রদায়িকতা এবং ধর্ম যাদের রাজনীতির পুঁজি, তারা এর ভিতরে ঢুকে আমাদের কোমলমতি ছাত্রদেরকে বিভ্রান্ত করে এটাকে একাকার করে দিয়েছে। এটি বুঝতে আমাদের সময় লেগেছে, এটি আমাদের দুর্বল দিক। এই সকল প্রতিষ্ঠান বাঁচাতে গিয়ে এমন পরিস্থিতি, বাড়ি আক্রমণ করছে, জেলা কাউন্সিল আক্রমণ করছে, মেয়রের বাড়ি আক্রমণ করছে, এই যে অবস্থা, আওয়ামী লীগের অফিস আক্রমণ করছে, আওয়ামী লীগের অফিসে আগুন দিচ্ছে, এই পরিস্থিতিতে পুলিশকে তাদের আত্মরক্ষায়, দেখেন একটা দেশে একটা পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
এটি কোনো পুলিশ মেনে নিবে কোনোদিন? একজন আওয়ামী লীগের কর্মী, সেও তরুণ, সে কি কোটার বিরুদ্ধে? মোটেই না। কোটার পক্ষে? সেও কোটার পক্ষে না। তাকে মেরে উলঙ্গভাবে গাছের সাথে লটকায় রাখছে উত্তরাতে। চিটাগাঙে কি হয়েছে? একটা বাড়ির 6 তলা থেকে আওয়ামী লীগের কর্মীরা দৌড়িয়ে পালিয়েছে। তাদেরকে 6 তলা থেকে নিচে কোনো সভ্য মানুষ, কোনো বিবেক সম্পন্ন মানুষ, কোনো মানুষ একটা মানুষকে সুস্থ মস্তিষ্কে 6 তলা থেকে নিচে ফেলে দিতে পারে? সেই ছেলে নিচের তলা, 4 তলা বা 3 তলা এসে বারান্দার এই ধরে বাঁচার চেষ্টা করছে, বাঁশের লাঠি দিয়ে খুঁচিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছে। ব্রাক ইউনিভার্সিটিতে পুলিশ আত্মরক্ষার জন্য ছাদে গিয়ে আশ্রয় নিয়েছে, ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছে। সেখানে গিয়ে এই জামাত বিএনপির সন্ত্রাসীরা, ছাত্রদলের সন্ত্রাসীরা সেই পুলিশকে মারবে। হেলিকপ্টার পাঠাইতেও তো সময় লাগছে। তাহলে চিন্তা করেন যে হেলিকপ্টার পাঠিয়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে। এমনই বিভিন্ন জায়গায় এগুলো করা হয়েছে। এগুলো তো আপনারাই বলেছেন, দেখেছেন। জেমাটিএর, তারপরে এই রোড ট্রান্সপোর্ট অথরিটির অফিস কিভাবে তারা পুড়িয়েছে। একটা দুইটা গাড়ি তো না, 90টা 100টা গাড়ি পুড়িয়ে দিয়েছে। সেগুলো কঙ্কালের মতো দেখতে। জাতির এত বড় ক্ষতি যারা করেছে, এমন পর্যায়ে গিয়েছিল, এটিকে আপনি সহজভাবে নেওয়ার মতো না, সহজভাবে তো নেওয়ার মতো না। এই সরকার একটা নির্বাচিত সরকার, মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্বাচিত প্রধানমন্ত্রী। যতক্ষণ পর্যন্ত উনি প্রধানমন্ত্রী আছেন, এটা তার নৈতিক দায়িত্ব, শাসনতান্ত্রিক কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি, ডিউটি টু প্রটেক্ট দ্য লাইফ অ্যান্ড প্রপার্টি অফ দ্য পিপল। জনগণের সম্পদ এবং জনগণের জীবন রক্ষা করা তার নৈতিক দায়িত্ব, এটা করতেই হবে। এটি তার শুধু পদ নয়, প্রধানমন্ত্রিত্ব নয়। যতক্ষণ পর্যন্ত তিনি শপথ নিয়েছেন, তারপরের থেকে যে মুহূর্ত পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী আছেন, যে কোনো মূল্যে সেনাবাহিনী দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক। দেশের স্বাধীনতার সার্বভৌম রক্ষা করার দায়িত্ব তাদের। দেশের দুর্যোগে, সংকটে তারাও মানুষের পাশে দাঁড়ায়। একটা সাইক্লোন হলে, বন্যা হলে তারা সাহায্য নিয়ে যায়, তাদেরকে উদ্ধার করে। ঠিক দেশে এমন যখন রাজনৈতিক একটা সংকট চলছে, সেই সংকটের মুহূর্তে তারা এসে সরকারের পাশে, আমাদের পাশে, জনগণের পাশে দাঁড়িয়েছে। আজকে একটা জিনিস সমালোচনা করা হচ্ছে, আমি সেটি আপনাকে বলতে চাই। সেটি হলো যে শুট অন সাইট। শুট অন সাইট কখন? কারফিউ দিলে এই জেনারেশন কারফিউ দেখে নাই। আমরা 1970-এ কারফিউ দেখছি, স্বৈরাচার এরশাদের কারফিউ দেখেছি, খুনি জিয়ার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কারফিউ দেখেছি। কারফিউর অর্থই হলো এটা, কেউ যদি কোনো সন্ত্রাস করে, কোনো নাশকতায় লিপ্ত হয়, সেই ক্ষেত্রে এই নাশকতার হাত থেকে রক্ষা করার জন্য তারা গুলি করতে পারবে। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার এই বছর তাদেরকে কিন্তু ম্যাজিস্ট্রেরিয়াল পাওয়ার দেয়নি। একজন ম্যাজিস্ট্রেট থাকবে তাদের সাথে। এবং আমি এই কথাটি আপনারা অনুরোধ করব আপনার টেলিভিশনের মাধ্যমে সারা জাতির কাছে বলার জন্য, যে কারফিউ দেওয়ার পর থেকে 19 তারিখের পর থেকে একটা গুলি হয়েছে, একজন মানুষ মারা গেছে, শুট অন সাইট, দরকারই তো হয় নাই। তার অর্থ কি? যে এই কারফিউর দরকার ছিল, এই নির্দেশটার দরকার ছিল, সেই নির্দেশটা এত কার্যকরী যেটার দরকার হয় নাই। কালকেও চেষ্টা করছে ইয়েরা, ওই কিছু কিছু এই জামাত বিএনপির প্ররোচিত কিছু কিছু আমাদের বিভ্রান্ত, আমাদের তরুণ ছাত্ররা, যাদের নিয়ে আমরা গর্ব করি, অহংকার, যারা এই দেশ পরিচালনা করে। আমি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। যুদ্ধে গিয়েছিল সহস্র মায়ের ছেলেরা, যুদ্ধে গিয়েছিল মাঠের কৃষক, ঘাটের মাঝি, কামার কুমার, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সশস্ত্র বাহিনীর ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, বিডিআর ছিল, বিজেপির ভাইয়েরা। আমরা সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। আমরা মনে করি এই দেশটা হবে একটা সুখী সময়। সেই দেশ গড়ার দায়িত্ব আমাদের এই
তরুণ সমাজে, তাদের কাছে আমরা দেশটা দিয়ে যাব। তাদেরকে বিভ্রান্ত করছে। কারা করছে? যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা এখনো পারলে বাংলাদেশটাকে একটা পাকিস্তানের অঙ্গরাষ্ট্র সৃষ্টি করে। আমরা কোর্টের সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে কোটার দাবি আমরা মেনে নিয়েছি। এরপরে কেন সন্ত্রাস করতে হবে, নাশকতা করতে হবে, ধ্বংসের পথে যেতে হবে? এই বিচারের ভার আমি জাতির কাছে দিই।